২০ ওভারের খেলাটা পৃথিবীতে ১ম যখন আসলো, তখন একটা ধারণা ছিল যে আসলে হিট অ্যান্ড মিস খেলাটা। যে আপনি উইকেটে যাবেন, আড়াআড়ি ব্যাট চালাবেন যে কারোর মতো। একটা বাচ্চার হাতেও যদি ব্যাট দেন তাহলে আড়াআড়ি চালাবেন। চালায় লাগলে লাগলো, না লাগলে আপনি আউট হয়ে চলে আসবেন। কিন্তু এইটা যে আসলে ক্রিকেট না, এটা আমরা খুব দ্রুত বিশ্ববাসী বুঝে ফেলছি। আসলে ৬ ওভারের ক্রিকেট এমনকি ১ ওভারের ক্রিকেটও কখনো হিট অ্যান্ড মিস না। সেই জায়গায় আজকে আমাদের জন্য ব্যাপারটা একদমই হিট অ্যান্ড মিস ছিল না। হ্যাঁ, যদি আমাদের টার্গেট ২০০ প্লাস হতো তাহলে হয়তো আমরা করতাম যে প্রতি বলে আমরা চালানোর চেষ্টা করতাম। তাও এরকম হিট অ্যান্ড মিস না। আজকে আমরা প্রথমত আমি খেলা নিয়ে বিশ্লেষণ করব না এরকম একটা ইচ্ছে ছিল। কিন্তু আমার অবস্থা বুঝতে পারতেছেন যে ঠান্ডা লেগে যে অবস্থা হয়েছে কথা বলতেছি যে আমি জানি না আপনারা পরিষ্কার বুঝতেছেন কিনা? ইচ্ছা ছিল যে খেলা নিয়ে একদমই কথা বলব না। খেলার বাইরে অন্য কিছুর বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলব। সেগুলো নিয়ে আসলে একটু বড় করে কনটেন্ট করব আগামীকালকে। আজকে একটু খেলা নিয়ে বলি। আজকে যে অ্যাপ্রোচটা আমরা দেখাইছি, প্রথমত আমাদের বোলিংয়ের প্রশংসা করতে হবে। আমাদের বোলিংটা অস্বাভাবিক ভালো হয়েছে, অস্বাভাবিক ভালো হয়েছে। এই ধরনের উইকেটে যা করা উচিত, বিশেষত এই ধরনের উইকেটে তো পেসারদের জন্য কিছু তেমন থাকে না। তারপরেও আমাদের তাসকিন যে সুন্দর বোলিং করছে, ১০০তম উইকেট পাইছে তাসকিন দুর্দান্ত। সঙ্গে রিশাদ তো আসলে এই উইকেটে সেরা ব্যবহারটা করছে। শুধু এই উইকেটে সেরা ব্যবহার করছে বললে ওরে একটু ছোট করা হয়। ও শুধু টার্নের উপরেই যে বল স্লো করাই যে খুব ভালো করছে তা না। সে দুর্দান্ত কিছু ব্যাকহ্যান্ড গুগলি করছে। এইটা অসাধারণ ছিল, অসাধারণ ছিল। রিশাদকে নিয়ে প্রশংসা করতে পারতাম আজকে। হইতে পারত এই পুরো কনটেন্টটা রিশাদ আর তাসকিনকে নিয়ে করতে পারতাম। সেরকমই একটা অবস্থা ছিল কিন্তু ম্যাচটা আসলে ১ম বের করে দিল আসলে ইমন। ইমন এবং মেহেদী দুটো ক্যাচ মিস করলো। তার মধ্যে ইমনের ক্যাচ মিসটা খুব ভোগালো আমাদের। ২০-২৫ রান বাড়তি হয়ে গেল এবং দেখেন সেই ২০-২৫ রানেরও কম ব্যবধানে আমরা হারলাম। এই হারটার মূল দায়টা আসলে আমাদের ব্যাটসম্যানদের। আমি সাইফ ছাড়া আমাদের টপ অর্ডার, মিডল অর্ডারে একটা ব্যাটসম্যানকে দেখলাম না যে একটু টার্গেটটা তো খুব সামান্য ১৩৫। আজকের দিনে টি-টোয়েন্টিতে উইকেট যদি জঘন্যও হয়, মিরপুরের ওই কাদা উইকেটও যদি হয়, তাও তো ১৩৫ খুব বেশি রান না। ১৩৫ আপনি একটু উইকেটে যাবেন, সুযোগ পাইলে একটা ৪ মারলেন, একটা ৬ মারলেন, ইটস ওকে। না হলে আপনি নরমালি ওয়ান ডে ক্রিকেট খেলে গেলেও ১৩৫ চলে আসবে। একদমই। এখানে আপনার শুধু হাতে উইকেট থাকতে হবে। যেটা টেস্টে আমরা বলি সেটাই এই ম্যাচের জন্য সত্যি ছিল। উইকেটে থাকলে রান আসবে। এরকমই একটা উইকেট। সেই জায়গায় আপনি কি করলেন? আপনি গিয়ে সাইফ এক প্রান্তে মোটামুটি ভালো ইনিংস খেলা শুরু করছিল। দুর্ভাগ্য যে সেও শেষ পর্যন্ত একটা রাশ শট খেলে আউট হয়ে গেছে। বাকিরা একদম মানে আমি ইমন দিয়ে যদি শুরু করি, তাহলে ইমন একদিকে যেমন ওইদিকে ২০-২৫ রান বাড়ায় দিয়ে আসছেন, সেরকম একটা মানে কি বলবো? মানে এইটা ক্রিকেটারদের সম্পর্কে খুব বেশি বাজে শব্দ বলতে বুকে লাগে, তারপর অপদার্থের মতো বললে বোধহয় ভাল লাগতো। যে একটা শট করে আউট হলেন। হৃদয় যা করলেন এটা পানিশেবল। হৃদয়টা আসলে একটা বাজে শব্দ দিয়েও আমি ব্যাখ্যা করতে পারতেছি না। প্রথমত সাইফকে রান আউট করার মতো একটা পরিস্থিতি করলেন। পরের ডেলিভারিতেই কি ভয়ংকর একটা শট করলেন। এই ধরনের একটা শট করার অপরাধী যদি সে এমনও হয় যে লাস্ট ৫ ম্যাচ ৫ টা সেঞ্চুরি করছে, শুধু এই শট করার অপরাধেই তাকে আসলে অন্তত ৩-৪ মাসের জন্য জাতীয় দলের বাইরে রাখা উচিত। এরপরে যারা ব্যাটিং করতে গেল, আমাদের সোহান, জাকের, শামীম অনেকক্ষণ ব্যাট করছে, ৩০ রান করছে। তারপরেও সবার অ্যাটিটিউড ওই একই যে খুব দ্রুত আমাদের ২০০ রান করে আসতে হবে। আমি জানি না সুনীল গাভাস্কার আসলে বলছেন কিনা। সুনীল গাভাস্কারের নামে একটা কোট দেখলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাটিটিউড হচ্ছে প্রত্যেকে যাবো, গিয়ে একটা ছক্কা মারবো, মেরে আউট হয়ে আসবো। কেমন যেন রানটা ২০০ র ওপরে। এই কথাটা সুনীল গাভাস্কার বলুক বা না বলুক, কথাটা তো সত্যি। এমন একটা অ্যাটিটিউডে আমরা ব্যাট করছি যে এই রান আমাদের কোনোভাবে পাড়ি দেওয়া সম্ভব না। প্রত্যেককে গিয়ে চালাতে হবে। ধরেন সোহান আমার সবচেয়ে পছন্দের ছেলে এই টিমে। সেই সোহান যে কাজটা করলো, এত ইম্প্রোভাইজেশন তো এই ম্যাচে করার দরকার নেই। তুমি তো সোহান খুবই সলিড ব্যাটিং করতে অভ্যস্ত। আজকে কয়েক বছর ধরে ইম্প্রোভাইজড ব্যাটিং তৈরি করছো নিজের। নিজের বেসিক ব্যাটিংটা করতা। বেসিক ব্যাটিংটা করে ম্যাচ বের করে নিয়ে আসতা। সেটা কেউ করল না। একটা লোকও করল না যে বেসিক ব্যাটিংটা করা। সেই জিনিসটা হলো না।
সবশেষে একটা জিনিস বলি, মানে এই দুঃখ, আজকের ম্যাচটা আমরা জিতলে ফাইনালে চলে যাই। ম্যাচটা একদম হাতের মুঠোয় ছিল। দেখেন, পাকিস্তান আমাদের চেয়ে অনেক ভালো টি-টোয়েন্টি দল। ফলে পাকিস্তানের বিপক্ষে হারা নিয়ে তো দুঃখ করার কোনো সুযোগ নেই, রাগ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি পকেটে পাইয়া গেছিলেন পাকিস্তানকে। আপনার বোলাররা পকেটে ঢুকায় দিছিল। সেই ম্যাচটা হেলায় হারায় দিয়ে আসলেন। সুনীল গাভাস্কারের সেই বিখ্যাত কথা যেটা ঋষভ পান্তকে বলছিলেন, সেইটা বলে যে স্টুপিডিটি করে ম্যাচটা হারায় দিয়ে আসলেন। সেই জিনিসটা এটা আসলে ভোলা খুব কঠিন। সবশেষে ওই যেটা বারবার সবশেষে বলতেছি, সবশেষে কথাটা বলি যে আমি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাসও দিছি। আগামীকালকে হোপফুলি এটা নিয়ে একটা কনটেন্ট করব। টিমটা নিয়ে কিন্তু একটা গোলমাল পাকতেছে। টিমটা যেভাবে পরিচালনা করা হচ্ছে, ম্যানেজমেন্ট যা করতেছেন, তাতে টিমে আপনি অনেক ইঙ্গিতপূর্ণ ঘটনা দেখতে পাবেন, যেগুলো খুব দ্রুত টিমটা একটা কোরাম পলিটিক্সে পড়ে গেছে বলে মনে হচ্ছে। এখান থেকে বের করতে না পারলে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এই ইমিডিয়েটলি কয়েকটা সিরিজ আছে, সব মিলে বাংলাদেশ কিন্তু একটা বিপাকে পড়বে। ফলে আমার মনে হয় বিসিবির ম্যানেজমেন্টের না, বিসিবির টিম নিয়ে ভাবার সময় চলে আসছে। যে টিম আসলে কিভাবে কি করবো? এই ম্যানেজমেন্ট যা করতেছে এটা আমরা করতে দেব কিনা? সেগুলো নিয়ে একটু বিস্তারিত পরে কথা বলব। আপাতত আসলে এই শরীর, তার চেয়ে বড় কথা এই মেজাজ। এই মেজাজে যা কথা আসতেছে, যেসব কথা আসতেছে সেগুলা ভদ্র পরিবেশে বলা যায় না। দুর্ভাগ্যজনকভাবে ভদ্র পরিবেশে কোনো ভালো কথাই বলা যায় না। এখন মাথার ভিতরে যেসব ভালো কথা ঘুরতেছে আমাদের ব্যাটসম্যানদের নিয়ে, সেগুলো বলতে পারতেছি না। এইজন্য আসলে সংক্ষেপেই ছেড়ে দিতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। এরপরে আর ভালো থাকেন কি করে আজকে রাতে? ভালো থাকা তো কঠিন। তারপর চেষ্টা করেন ভালো থাকার। সবাই, সবার জন্য শুভেচ্ছা।